হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 8। আমরা সপ্তম শ্রেণীতে পড়ার সময় উষ্ণতা বাড়ার জন্য কোনো বস্তু অর্থাৎ কোনো বস্তুর যখন উষ্ণতা বৃদ্ধি করব তখন তার জন্য যে প্রয়োজনীয় তাপ সেগুলো কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো নিয়ে সপ্তম শ্রেণীতে একটু আলোচনা কিন্তু হয়েছে। তার আগে আমি তাপ এবং উষ্ণতা সম্বন্ধে একদম ছোট্ট করে একটু বলি যে তাপ তাহলে কি না, সপ্তম শ্রেণীতে যা ধারণা হয়েছে তোমাদের সেখান থেকে বলা যায় তাপ হচ্ছে শক্তির এক প্রকার রূপ যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়। অর্থাৎ কি না, তাপকে আমরা একটা প্রবাহমান শক্তি হিসাবে ধরে নিতে পারি। আদান প্রদান যখন হচ্ছে তখনই এই শক্তির কিন্তু বহিঃপ্রকাশ ঘটছে। তাপ তাহলে কি না, এটাকে আমরা তরঙ্গ ধর্মী, যেরকম আলো একটা তরঙ্গ এবং একে একটা স্কেলার রাশি আমরা ধরতে পারি। তাহলে উষ্ণতা কি হচ্ছে না, উষ্ণতা হচ্ছে তাপীয় অবস্থা, অর্থাৎ উষ্ণতা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যার মানের দ্বারা নির্ধারিত হয় আদান প্রদানের সময় কিংবা আদান প্রদান যে সময়টা হয় তখন বস্তু তাপ গ্রহণ করবে কি বস্তু তাপ বর্জন করবে। তাপের মতো কিন্তু উষ্ণতা হচ্ছে স্কেলার রাশি, আর তাপের মতো এটাও কিন্তু বস্তুর একটা আণবিক কিংবা একটা ধর্ম। এবারে প্রশ্ন হচ্ছে, যখন কোনো বস্তুর উষ্ণতা বাড়ানোর চেষ্টা করা হয় তখন তিনটে বিষয়ের উপর সেটা নির্ভর করে। ফার্স্ট, সেটা হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। যত বেশি উষ্ণতা বৃদ্ধি করতে চাইব তত বেশি তাপ দিতে হবে। পয়েন্ট নাম্বার 2, বস্তুর ভর। বেশি ভারী যদি হয় কিংবা বেশি ভর যদি হয় বস্তুর, তখন বেশি পরিমাণে তাপ দিতে হবে। তৃতীয় হচ্ছে বস্তুর উপাদান। এবারে যার আপেক্ষিক তাপ বেশি, স্বাভাবিক তাকে বেশি পরিমাণে তাপ দিতে হবে। তো এইগুলো যে হলো, এইটা সম্বন্ধে আমরা একটু ডিটেলসে যদি জানার চেষ্টা করি, যেটা তোমাদের অষ্টম শ্রেণীর সিলেবাসে রয়েছে, তো এখানে কিছু পরীক্ষা রয়েছে, তো সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তো আমরা কি জেনেছি এখন অবধি না, কোনো নির্দিষ্ট ভরের জলের উষ্ণতা যদি 25 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হয় তার জন্য যে পরিমাণ তাপ লাগবে, তো একই ভরের জলের উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে তার স্বাভাবিক দ্বিগুণ লাগবে, কারণ 25 ডিগ্রি থেকে 50 ডিগ্রি মানে দ্বিগুণ হচ্ছে। তাহলে একইভাবে যদি আমরা 1 কাপ জলের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াতে চাই তখন 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে তার থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণ তাপ লাগবে। তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বাড়াতে হয় তাহলে কত গুণ লাগবে না, স্বাভাবিক 3 গুণ লাগবে। তোমরা সপ্তম শ্রেণীতে এটাও জেনেছো, ধরো 1 কাপ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন, 2 কাপ জল যখন তাকে উত্তপ্ত করবো কিংবা উষ্ণতা বৃদ্ধি করব তখন 2 গুণ তাপ লাগবে। তাহলে 3 কাপ জলের উষ্ণতা বাড়াতে কত গুণ তাপ লাগবে, যদি ঐকিক নিয়ম হিসাবে বলি আমরা, তাহলে 3 গুণ লাগবে। এবারে ধরা যাক যদি m গ্রাম ভরের জলের উষ্ণতা t ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যদি ক্যাপিটাল কিউ পরিমাণ তাপ লাগে, তাহলে 2m ভর যখন হবে, অর্থাৎ দ্বিগুণ ভর আগের তুলনায় যখন হবে, তখন সে একই পরিমাণ তাপ বাড়াতে কিন্তু যেহেতু ভর দ্বিগুণ হয়েছে তাই তাপের পরিমাণও দ্বিগুণ হবে। এবারে সাপোজ ভর দ্বিগুণ উষ্ণতাও দ্বিগুণ, তখন কি হবে না, যেহেতু দুটোই দ্বিগুণ ওই জন্য দেখো 4Q হয়ে গেছে। তো শুরুতে কিউ, তারপরে 2Q, তারপরে 4Q। তাহলে ভর বাড়লে তাপের পরিমাণ বাড়বে, উষ্ণতা বাড়লেও তাপের পরিমাণ বাড়বে। আবার উপাদানের আপেক্ষিক তাপ কিংবা বস্তুর উপাদান পরিবর্তনের সঙ্গে আপেক্ষিক তাপ বাড়ার সঙ্গে সঙ্গে তাপের পরিমাণও কিন্তু বেশি লাগবে। এবার তোমরা নিচের হিসাবটা একটু লক্ষ্য করে দেখো যে তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ তাকে যদি ভর এবং উষ্ণতা বৃদ্ধি কিংবা হ্রাসের সঙ্গে ভাগ করি তখন আমরা দেখতে পাচ্ছি, দেখো তাপ না 4Q হয়েছে, যেহেতু ভর দ্বিগুণ হয়েছে উষ্ণতা বৃদ্ধিও দ্বিগুণ হয়েছে। তা নিচেও দেখো 2m আর 2t, তার মানে ঘুরে ফিরে সেই Q/mt হয়ে চলে আসছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 5 যদি 5m ধরি, mটা একক ধরলাম তার 5 গুণ, তাহলে 5m যদি ভরের জলের উষ্ণতা 60 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হয়, যেহেতু ভর হয়েছে 5 গুণ বেড়েছে, উষ্ণতা বেড়েছে 6 গুণ, তাহলে তাপ বাড়বে মোট কিন্তু 30 গুণ। একইভাবে যদি এটা 6 এটা 7 হয় তখন 42 হবে। তো এইভাবে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রেও যদি আমরা বের করি অনুপাত, তখনও দেখো একই জিনিসই থাকছে, অর্থাৎ সেই Q/mt থাকছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পদার্থ কিংবা জল যেটাই আমরা বলি না কেন, তাহলে তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ তাকে যদি ভর কিংবা উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে ভাগ করা হয়, সেটা কিন্তু সব সময় কিন্তু ধ্রুবক থাকছে। তা কিন্তু বস্তুর ভর বলো, উষ্ণতা বৃদ্ধির পরিমাণ বলো, যাই বদলাক না কেন তার কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তাহলে এই রাশি যেটাকে আমরা একটা ধ্রুবক হিসাবে ধরছি,
এই রাশি যেটাকে আমরা কে নাম দিলাম এখানে, এর মান কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারবে। এইবারে তাহলে বলতে পারি আমরা, যদি আমরা কে এর মান নির্ণয় করতে চাই, তার মানে স্বাভাবিকভাবে আমাদের এই কিউ এর মান কিন্তু জানা প্রয়োজন। কিন্তু কিউ কিংবা যাকে আমরা তাপ বলি, সেইটা কিন্তু মাপার কোনো একক তো এখনও আমরা ঠিক করিনি। তাহলে কে এর মান কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখে নিতে হবে। তো তোমরা জানো তাপের একক আমরা সিজিএস যেরকম ক্যালোরি, এসে যেরকম জুল লিখে থাকি, তো সেখান থেকেই আমরা হিসাবটা করে নেব। তো এইখানে যদি আমরা 1 গ্রাম বিশুদ্ধ জলের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, তাকে আমরা একক পরিমাণ তাপ বলতে তাকেই বলে থাকি একক পরিমাণ। অর্থাৎ সিজিএসে যদি বলা হয় 1 ক্যালোরির সংজ্ঞা, তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকেই আমরা একক পরিমাণ তাপ কিংবা তাকেই বলা হয় 1 ক্যালোরি। তাহলে এবারে কি বলতে পারি আমরা, না তাপের একক এভাবে ঠিক করার ফলে জলের ক্ষেত্রে কে এর মান তাহলে কত পাওয়া যাবে, না আমরা দেখেছি যাই হোক পরিবর্তন হোক না কেন এই অনুপাতটার কোনো পরিবর্তন হয় না। তাহলে কে ইকুয়ালস টু কিউ বাই এমটি, অর্থাৎ কিউ ইকুয়ালস টু কে এমটি। যদি এম ইকুয়ালস টু 1, টি ইকুয়ালস টু 1 করা হয়, তখন কিউ ইকুয়ালস টু 1 অর্থাৎ কে ইকুয়ালস টু তখন 1 পাওয়া যাবে। তো এখান থেকে আমরা এটা সিজিএস একক দিতে পারি, অর্থাৎ 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তো এখান থেকেও ইউনিটটা কিন্তু আমরা লিখতে পারি। এবার হচ্ছে একটা ছোট্ট পরীক্ষা দেখি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইতে 60 গ্রাম জল 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আছে, 120 গ্রাম ভরের একটা বস্তু 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আছে, আবার 120 গ্রাম ভরের বস্তু 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আছে। এবার ভেবে রাখো, যদি আমরা বাম দিকের যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রয়েছে অর্থাৎ 60 গ্রাম জল তাকে নিলাম, তাকে যদি আমরা 100 গ্রাম যে উষ্ণতায়, যেটা আমরা থার্ড ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে 120 গ্রাম ভরের একটা বস্তু রয়েছে, তাকে কি করা হলো না এই জলের মধ্যে ফেলা হলো। তো কিছুক্ষণ রেখে দিলে আমরা কি দেখব, উষ্ণতার কি পরিবর্তন হবে? হ্যাঁ, উষ্ণতার পরিবর্তন হবে। যেটা 25 ডিগ্রি সেলসিয়াস ছিল সেটা আর 25 নেই, যেটা 100 ছিল সেটাও আর 100 নেই। তাহলে উষ্ণতা দেখা যাবে 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, অর্থাৎ উষ্ণতা সমান হয়ে গেছে। তাহলে উষ্ণতা কত বৃদ্ধি হলো? 50 মাইনাস 25 সমান 25 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ জল কিছু পরিমাণ তাপ গ্রহণ করেছে আর বস্তু কিছু পরিমাণ তাপ কিন্তু বর্জন করেছে। তার মানে বস্তুর উষ্ণতা 100 থেকে নেমে হয়ে গেছে 50, জলের উষ্ণতা 25 থেকে বেড়ে হয়ে গেছে 50। এভাবে তাপীয় সাম্য অবস্থা কিন্তু অর্জন হচ্ছে। তাহলে আমরা যে সূত্র শিখলাম যে কিউ ইকুয়ালস টু এম ইন্টু কে ইন্টু টি, তো সেটাকে যদি আমরা এই ক্ষেত্রে প্রয়োগ করি তো পাওয়া যাচ্ছে কত দেখো, 1500 ক্যালোরি। গুণ করার পর তোমরা নিজেরাও গুণ করতে পারো, সব মানগুলো রয়েছে। কে এর মান সিজিএস এককে আমরা একক ধরে করছি 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তো একই জিনিস দেখো সেদিকে নিচেও করা রয়েছে, যে বস্তু যে পরিমাণ তাপ বর্জন করছে, দেখো এখানে 1500 পাওয়া যাচ্ছে, এইখানে 6000 পাওয়া গেছে। কেন সেটা বুঝতেই পারছো, ভরের পরিমাণ আলাদা এই জন্য। তাহলে বস্তুর বর্জন করা তাপ ও জলের দ্বারা গ্রহণ করা তাপের পরিমাণ একই হওয়া উচিত। তার মানে এই 1500 সমানই হবে 6000 কে, কারণ কে এর মানটা তো এখনো জানি না। 1500 সমান 6000 নিশ্চিত নয়, কিন্তু 1500 সমান 6000 কে হবে, যেখান থেকে কে এর মান বের করতে হবে। তো এখান থেকে যদি মান বসিয়ে কে এর মান বের করে তাহলে 0.25 পাওয়া যাচ্ছে। তার মানে সেই বস্তুর ক্ষেত্রে এই 0.25 মানটা কিন্তু ধ্রুবক, আর জলের ক্ষেত্রে যেটা কে ইকুয়ালস টু 1 ধরা হচ্ছে। তার মানে কি, যদি জলের ক্ষেত্রে কে ইকুয়ালস টু 1 না হয়, অন্য কিছু ধরা হয়, তখন বস্তুর ক্ষেত্রেও কিন্তু কে এর মান অন্য হবে। জলের 1 ধরা হয়, সেই 1-এর সাপেক্ষে বাকিদের মান যা বেরোচ্ছে। তার মানে কে এর মানটা কিন্তু নির্দিষ্ট নয়, এর মানটা কিন্তু আপেক্ষিক। কার সাপেক্ষে বের করা হচ্ছে তার উপরে এটা নির্ভর করে, এই জন্য নাম পড়ে গেল আপেক্ষিক তাপ। আর যেখানে টি হচ্ছে উষ্ণতার পরিবর্তন। আমরা যা শিখলাম এই আপেক্ষিক তাপকে ছোট্ট হাতের আমরা দেখতে পাচ্ছি বইতেও, সেটা হচ্ছে এস অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তো একে ফর্মুলা ওয়াইজ যদি আমরা লিখি তাহলে কিউ ইকুয়ালস টু এমএসটি কিংবা এইচ ইকুয়ালস টু এমএসটি, সেটাকে আমরা এইভাবে লিখছি বইয়ের মতো, কিউ ইকুয়ালস টু এম ইন্টু এস ইন্টু ডেল টি, অর্থাৎ উষ্ণতার সামান্য কিংবা যেটুকু পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ডেল্টা টি কিংবা T2 মাইনাস T1, যেখানে T2 হচ্ছে ফাইনাল টেম্পারেচার কিংবা অন্তিম উষ্ণতা আর T1 হচ্ছে প্রাথমিক উষ্ণতা। একে দেখে আমরা কিন্তু এই ছকগুলো পূরণ করতে পারি। যেরকম এখানে বস্তু বা পদার্থের উপাদানের নাম, ভিন্ন ভিন্ন উপাদানের নামগুলো রয়েছে, অ্যালুমিনিয়াম, তামা, সীসা, রূপো, ভর রয়েছে, আপেক্ষিক তাপ রয়েছে, উষ্ণতা বৃদ্ধি রয়েছে। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, যেমন ধরো এখানে 400 গ্রাম রয়েছে, আপেক্ষিকতা 0.1, এখানে উষ্ণতা পরিবর্তন কত বিয়োগ করলে দেখো 40, এটাও 40,
কিন্তু এখানে 40 হচ্ছে না, এখানে 55 হচ্ছে, এখানে 10 হচ্ছে। তোমাদের কাজ হবে যে 3টে পরপর শ্রেণী রয়েছে, যে পরপর 3টে রয়েছে, ওগুলোকে গুণ করা। গুণ করলে যে মানটা পাওয়া যাবে সেই মানটাই হচ্ছে গৃহীত কিংবা বর্জিত তাপের পরিমাণ। তো এরকম তোমরা এখানেও কাজ করবে, এই সেকেন্ড শূন্যস্থানে কাজ করবে 100 গুণিতক 0.09 ইন্টু 40 বসিয়ে দেবে। এখানে করবে 600 ইন্টু 0.03 ইন্টু 55, সেখান থেকে যত বেরোবে তত ক্যালোরি উত্তর। এখান থেকে তাই 80 ইন্টু 0.05 ইন্টু 10, যত বেরোবে তত ক্যালোরি, সেটা হচ্ছে উত্তর। তো এগুলো ক্যালকুলেশন করে তোমরা ছকটা পূরণ করবে। আমি এই অবধি আলোচনাটা রাখছি। আমরা পরের ভিডিওতে একটা নতুন টপিক এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন ও লিনতাপের ধারণা, সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, বাই।